আমাকে দেখার দরকারই নেই, জাস্ট মনোযোগ দিয়ে শুনতে হবে, চোখ বন্ধ করে রাখেন দরকার হয়, আগে শোনেন, ঠিক আছে? আগে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আবার তো রিপিট করতে পারবেন ব্যাপার না, আগে শুনতে হবে। শোনাতে মানে লিসেনিংয়ে সব থেকে বেশি মেমোরাইজ হয়, মনে থাকে। আর একটা জিনিসে সব থেকে বেশি মনে থাকে যদি কেউ কাউকে বোঝাই। আপনার থেকে আমার বেশি মনে থাকবে, কারণ আমি বোঝাচ্ছি বা এই যে বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারি, ঠিক আছে? আচ্ছা, টপিক হবে হচ্ছে দণ্ডবিধি 1860, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা আগাই। ভারত উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠিত হয় হচ্ছে 1834 সালে। কত সালে? 1834। এখানে মেম্বার ছিলেন, মানে এই যে কমিশন যে গঠন করা হলো, এখানে মেম্বার ছিল কয়জন? এখানে মেম্বার ছিল মোট চারটার মধ্যে চেয়ারম্যান ছিলেন লর্ড ম্যাকিউলে, আর কমিশনারদের মধ্যে ছিলেন, একজন ছিলেন হচ্ছে অ্যান্ডারসন, একজন ছিলেন হচ্ছে মিলেট, আর একজন ছিলেন হচ্ছে ম্যাক লয়েড, ঠিক আছে? তাইলে কি সভাপতি ছিল হচ্ছে আপনার হচ্ছে ম্যাকিউলে, আর তিনজন কমিশনারের মধ্যে প্রথমজন ছিলেন হচ্ছে অ্যান্ডারসন, তারপরে ছিলেন হচ্ছে মিলেট, তারপরে ছিলেন হচ্ছে ম্যাক লয়েড। তো এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দণ্ডবিধি তৈরি করার। হ্যাঁ, তো তাইলে পরে এরা দণ্ডবিধি 34 সালে গঠন করা হয়েছে আইন কমিশন। তাইলে পরে এরা খসড়া জমা দিয়েছিল কবে? এরা খসড়া জমা দিয়েছিল হচ্ছে 3 বছর পর। 3 বছরের মধ্যে তারা দণ্ডবিধি লিখে ফেলেছে। ওকে, 1837 সালে তারা খসড়া প্রণয়নের জন্য জমা দেন। জমা তো দিয়ে দিল 37 সালে প্রণয়নের জন্য। প্রণীত হয় কত সালে? প্রণীত হয় হচ্ছে 6 অক্টোবর 1860 সাল। এই যে 1860, নাম হবে নামের মতো। আমার নাম জিসান শাহরিয়ার, রহিম, করিম, সলিম, সকিনা, জরিনা, হ্যাঁ, এই যে কত নাম আছে। সালের কি সম্পর্ক নামের সাথে? আসলে যেই সালে কোনো আইন প্রণয়ন করা হয় সেই সালটা আইনের সাথে যোগ হয় না শুধুমাত্র, ওই সালটা আইনের একেবারে পুরো নাম হয়ে যায়। তাহলে পরে জমা দিল 37 সালে প্রণয়ন করার জন্য, আর প্রণীত হলো হচ্ছে 6 অক্টোবর 1860 সাল, ঠিক আছে? এবার প্রণীত তো হয়ে গেল, কার্যকরী বা বলবৎ। সর্বপ্রথম কার্যকরী বা বলবৎ হয় হচ্ছে 1 জানুয়ারি 1862। এখন কার্যকর বা বলবৎ বা এই যে প্রণয়নের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই জায়গায়, 1 জানুয়ারি এই যে আপনার 1862 যে আপনার কার্যকর বা বলবৎ হলো, এর আগে যদি আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বা এই দণ্ডবিধি অনুযায়ী যদি কোনো আইন না থেকে থাকতো, এমনি জাস্ট এক্সাম্পলের খাতিরে আমি বলছি, সেটা হচ্ছে যে খুন করা যদি অপরাধ না হতো, তাহলে পারে এই যে 1 জানুয়ারি 1862 এর আগে কেউ কাউকে যদি খুন করে ফেলে, তাহলে পারে তার বিচার হবে না বা সেটি অপরাধ বলে গণ্য হবে না, যদি না অপরাধটি বা ওই খুনটি 1 জানুয়ারি 1862 এর দিন থেকে বা তার পরে থেকে না করা হয়। অর্থাৎ তার আগে যদি খুন করে, 1 জানুয়ারি 1862 এর আগে যদি খুন করে, তাহলে পারে অপরাধ বলে মনে করেন যে গণ্য, সেটা হবে না, তার বিচারও হবে না। তাহলে পারে বলবৎ হলো কবে? 1 জানুয়ারি 1862। এই যে দণ্ডবিধি 1860 বা 1860, এটি হচ্ছে একটি তত্ত্বগত মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল। যখন আইনটি সর্বপ্রথম প্রণয়ন করা হয় বা কার্যকর করা হয়, তখন মোট ধারা ছিল হচ্ছে 488টি। আর এখন কত আছে? এখন আছে হচ্ছে আপনার 511টি। আগে ছিল কয়টি? 488, এখন আছে কয়টি? 511টি, ঠিক আছে? প্রারম্ভিক আলোচনা শেষ। এইবার যাব হচ্ছে অপরাধে। তবে যাওয়ার আগে প্রারম্ভিক আলোচনাটা ঘেট করে একবার রিভাইজ করা হোক, ইচ্ছা করলে লিখেও ফেলতে পারে, ঠিক আছে?
এই যে দণ্ডবিধি 1860, এই তো। তাহলে প্রথম আইন কমিশন এই তো 1834, শূন্যের মতো দেখা যাচ্ছে তাই না? হাতে লেখা আমার খারাপ ভাই। 1834। আচ্ছা, চেয়ারম্যান ছিলেন ম্যাকিউলে, আর বাকি কমিশনাররা ছিল হচ্ছে অ্যান্ডারসন, মিলেট, ম্যাকলয়েড। 3 খসড়া প্রণয়নের জন্য জমা দেন হচ্ছে 1837-এ, 3 বছর পর। ঠিক আছে, 3 বছর পর প্রণীত হয় 6 অক্টোবর 1860। বলবৎ বা কার্যকরী হয় হচ্ছে 1 জানুয়ারি 1865। এটি হচ্ছে মৌলিক তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। শোনেন, মৌলিক বা এই যে সাবস্টেন্টিভ ল, আগে মনে রাখতে হবে দুইটা বিষয়। সেটা হচ্ছে এটি ডিপেন্ড করে বা এর শর্ত হচ্ছে, শর্তের বিষয়বস্তু হচ্ছে দুইটা। এক, অপরাধ সংক্রান্ত ব্যাপার, আরেকটি হচ্ছে দায়িত্ব বা দায়িত্ব এবং অধিকার সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে? অপরাধ, যেই আইন অপরাধ কাকে বলে, অপরাধের ব্যাখ্যা দেয়, অপরাধের শাস্তির ব্যাখ্যা দেয়, যে আইনে অপরাধ করলে শাস্তির বিধান আছে, কোন অপরাধে কতটুকু শাস্তি হবে এটা দেওয়া আছে, সেগুলাকে বলা হচ্ছে মৌলিক বা তত্ত্বগত আইন। এই গেল শর্ত 1, অপরাধ বা শাস্তি সংক্রান্ত। এবার আসি কি মৌলিক, আরেকটা কি অধিকার কর্তব্য সংক্রান্ত। যে আইন কোনো অধিকার বা কর্তব্যের সংজ্ঞা দেয় বা ব্যাখ্যা করে, এবং যে আইন কোনো অধিকার বা কর্তব্যকে একেবারে প্রতিষ্ঠিত করে, সেইগুলাই হচ্ছে মৌলিক বা তত্ত্বগত আইন। ঠিক আছে, সোজা ইজি। যেমন এসআর অ্যাক্ট, সেখানে ওটা কীরকমভাবে মৌলিক হইল? এটা মৌলিক হইল এইভাবে যে ওই যে জমি যদি কেউ দখল করে, তাহলে পারে দখলের মামলা করা যাবে। মামলা করলে পারে সে দখল পাইল, যে অধিকার, যার অধিকার সে জমিটা পাইল, তাই তো? এই যে, কিন্তু আদালত তো রায় দিয়ে দিল, এই যে এটা মৌলিক আইন, রায় দিয়ে দিল, 302 ধারা অনুযায়ী ফাঁসি দিয়ে দিলাম। বাংলা সিনেমা ছোটকাল থেকে দেখি, তাই না? কথা হচ্ছে যে আদালত রায় দিয়ে দিল আর ফাঁসি হয়ে গেল, তা তো আর না, তাই না? প্রথমে মামলা করতে হবে, সেই মামলা কোর্টে আমলযোগ্য হবে কি হবে না, অনেক কিছু, আপনার পুলিশ আরও তদন্ত করবে, তারপরে চার্জশিট জমা দিবে, হ্যাঁ, প্রমাণের ব্যাপার আছে, দুই পক্ষের হাজির হওয়ার ব্যাপার আছে, হ্যাঁ, এদিকে আবার জামিন হবে কি হবে না, এই যে মামলা চলতেই থাকে, তাই না? এই যে একটা প্রসিডিওর মেনটেন করার পরে আদালত একটা রায় দিল, রায় দেওয়ার পরে সেই রায়কে কার্যকর আবার করবে কারা, তাই না? সে রায়টাকে তো আবার কার্যকরও করতে হবে, তাই না? এই যে এতগুলো ব্যাপার, এগুলা যেই পদ্ধতিগুলো অবলম্বন করে এই যে 302 ধারা অনুযায়ী ফাঁসি দেওয়া হলো, সেই আইনকে বলে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ল, বা আপনার এটা তো মৌলিক বা তত্ত্বগত, আর ওইটা হচ্ছে যেহেতু ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যাগত, প্রসিডিউরাল ল। সিম্পল ব্যাপার, পদ্ধতিগত আইন হয়ে গেল। প্রথমে ধারা ছিল 488টি, এখন আছে কয়টি? 511টি, শেষ। অপরাধ, অপরাধ কি, অপরাধ কাকে বলে, হ্যাঁ, এই সংজ্ঞা দেওয়াটা খুবই কঠিন, প্রায় ইম্পসিবলের কাছাকাছি। কারণ দেখেন, নিত্য নতুন দিন নতুন নতুন অপরাধ কিন্তু আবিষ্কার হচ্ছে, ইনভেন্ট হচ্ছে, তাই না? তো তাইলে পারে কোনটা অপরাধ বা অপরাধ কাকে বলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যার কারণে অপরাধের আপনার হচ্ছে সংজ্ঞা দেওয়াটা খুবই মানে কষ্টকর, কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এটাকে সহজ করার জন্য জাস্ট 2টি আপনার উপাদান বা শর্ত ফুলফিল হইতে হবে, 2টি একই সাথে কিন্তু হতে হবে, হ্যাঁ, তাহলে এবারে সেটা অপরাধ হবে। 1, মেন্স রিয়া, অপরাধী মন। 2, অ্যাক্টাস রিয়াস, কোনো কিছু করা বা করার উদ্যোগ নেওয়া। এই যে এই 2টি জিনিস যখন
এক হবে তখন সেটা অপরাধ হবে। অর্থাৎ আপনি জেনে শুনে বুঝে ইচ্ছা করে আপনি জানেন যে কোন কাজটি অপরাধ। এবার আসেন দেখেন, অপরাধ এর সংজ্ঞা দেওয়াটা মুশকিল, কিন্তু কোনগুলা অপরাধ সেগুলো তো স্পষ্টভাবে আমাদের দণ্ডবিধিতে দেওয়াই আছে, তাই না? এই কারণে কোনগুলো অপরাধ কোনো ব্যাপার না, এগুলো জানি, কিন্তু অপরাধ কাকে বলে এটা হচ্ছে সমস্যা। এবার দণ্ডবিধি অনুযায়ী যেগুলা অপরাধ সে জানে বোঝে যে এগুলা অপরাধ এবং ইচ্ছা করে সেটা যদি সে করে বা করার উদ্যোগও নেয় তাহলে পারেও সেটা অপরাধ। এক্সাম্পল, খুব পিকিউলিয়ার এক্সাম্পল হবে। হ্যাঁ, আমি মনে করেন আমেরিকার প্রেসিডেন্টকে মারার জন্য এখান থেকে ঢিল ছুঁড়ে মারলাম, অপরাধ। আমি জানি যে মারাটা অপরাধ এবং ইচ্ছা করে জেনে বুঝে শুনে আমি কিন্তু ঢিলটা ছুঁড়েছি, যদিও এ পর্যন্ত যাবে না আমরা জানি, তাতে কিছু হবেও না, ঠিকই আছে, কিন্তু এটা প্রমাণের উপরে ডিপেন্ড করে। যদি প্রমাণ হয়ে যায় যে আমি সিরিয়াসলি সত্যি সত্যি ওই রকম মনে করে ষড়যন্ত্র করে ঢিল ছুঁড়েছি মারার জন্য, আদালতে যদি এটা প্রমাণ হয় তাহলে পরে কিন্তু অপরাধ। পিকুলিয়ার না, এক্সাম্পল দেওয়ার জন্য এরকমটা ইউজ করলাম। তাহলে পরে কি মেন্স রিয়া আর অ্যাক্টাস রিয়াস এই দুটা যখন এক হবে তখন সেটা অপরাধ হবে। এটা কত সহজ। এবার চলে আসি ধারায়, আঞ্চলিক এখতিয়ার। ঠিক আছে, আঞ্চলিক এখতিয়ার বলতে বোঝায় হচ্ছে যে আসলে দণ্ডবিধি কতটুকু এরিয়ার মধ্যে এর এখতিয়ার আছে বা জুরিসডিকশন। ধারা 2 থেকে 4 পর্যন্ত খুব সহজ করে মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে অনেক, একদম সহজে সিম্পল ভাষায় ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। আমার একেবারে মুখস্থ করলাম আর উগলিয়ে দিলাম দরকার নেই, বুঝতে হবে। জাস্ট প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি জিনিস বুঝতে হবে। বুঝলেই দেখবেন অটোমেটিক্যালি আপনি সব পেরে যাবেন, ব্যাপার না, বুঝতে হবে। আচ্ছা, ধারা 2 অনুযায়ী হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখবেন, যে বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশের নাগরিক নয়। ওকে, আচ্ছা। ধারা 2 অনুযায়ী হচ্ছে বাংলাদেশের নাগরিক হোক বা না হোক, বাংলাদেশের যেই আয়তন বা বাংলাদেশের যেই জুরিসডিকশন বা যতটা জায়গা নিয়ে বাংলাদেশ গঠিত আর কি, এর মধ্যে সে নাগরিক হোক বা না হোক, যদি কোনো অপরাধমূলক কাজ করে, এখানে অপরাধ বলতে আমি বোঝাবো কি, বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ। ঠিক আছে, বারবার বলবো না যে বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ, বারবার বলবো না। তাহলে পরে নাগরিক হোক বা না হোক, যদি দেশের অভ্যন্তরে কেউ কোনো অপরাধ করে তাহলে পরে তার বিচার করা যাবে, নাগরিক হোক বা না হোক। অর্থাৎ বাংলাদেশের মানুষ হোক অথবা বাংলাদেশের বাইরের সে যে কেউই হোক। ধারা 3 হচ্ছে বাংলাদেশের নাগরিক যদি বিদেশে কোনো অপরাধ করে তাহলে ধরে নেওয়া হবে যে বাংলাদেশে অপরাধ করা হয়েছে এবং তার বিচার বাংলাদেশে করা যাবে। ধারা 3 গেল। ধারা 4 যখন পড়তে হবে, এটা মাথায় রাখবেন যে ধারা 4 আর ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি এর 188 ধারা, এই দুইটি ধারা একসাথে নিয়ে পড়তে হবে। অর্থাৎ কোশ্চেন আসতে পারে যে ধারা 4-এর সাথে সিআরপিসি এর কোন ধারার সম্পর্ক আছে, তখন 188। ঠিক আছে, আচ্ছা। 4-এর 1-এ বলা হচ্ছে যে ওই 3-এর কথা, নাগরিক হতে হবে এবং দেশের বাইরে কোনো অপরাধ করলে পারে তার বিচার বাংলাদেশে করা যাবে। এবার 3 আর 4-এর 1 তো একই হয়ে গেল, তাই না? বিষয়টা কি, আসলে 3-এর বিষয়টা হচ্ছে এরকম যে 3 মাথায় রাখেন, 3-এর বিষয়টা হচ্ছে এরকম যে দেশের বাইরে কোনো একটা দেশে সে অপরাধ করলো, তাই তো, বাংলাদেশের আইন অনুযায়ী সেই দেশে সেটি অপরাধ, কিন্তু
ওই দেশের আইন অনুযায়ী সেটি অপরাধ নয়, সেই ক্ষেত্রে 3 প্রযোজ্য হবে। আর যদি এমন হয় যে সেই দেশেও অপরাধ এই দেশেও অপরাধ, তাহলে পরে এ দেশে বিচার করা যাবে। এটা হচ্ছে 4-এর 1। 4-এর 2 হচ্ছে নাগরিক হোক বা না হোক, যদি দেশের ভিতরে অথবা বাংলাদেশে নিবন্ধিত, এখন এটা হচ্ছে একটা আইনিক টার্ম, হ্যাঁ, নিবন্ধিত কথাটা আপনাকে মনে রাখতে হবে। তবে সিম্পল ভাষায় যদি আপনি বুঝতে চান বা এরকম, তাইলে পরে এরকম যে যার সম্পত্তি হচ্ছে বাংলাদেশের সম্পত্তি এক কথায়। এখন বাংলাদেশের সম্পত্তি মানে তো বাংলাদেশের জাহাজ, তার মানে তো সে যেখানে থাকুক না কেন সেটা বাংলাদেশের বিমান যেখানে থাকুক না কেন সেটা বাংলাদেশের সম্পত্তি এক কথায়, ঠিক আছে। তবে নিবন্ধিত এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ। 4-এর 2 বলা হচ্ছে কি যে নাগরিক হোক বা না হোক, যদি বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের বাইরে বা বিদেশে বা যে কোনো দেশে, বাংলাদেশে আপনার ওই টাইমটি কী বললাম, নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে, ঠিক আছে। এবার এটা একটু শেষ করে দেখে একটা রিভাইজ দিয়ে লিখে ফেলে আজকের মতো শেষ করে দিই। ধন্যবাদ। তাইলে দণ্ডবিধির আঞ্চলিক এখতিয়ার ধারা 2 থেকে 4 পর্যন্ত 2টি বিষয় মাথায় রাখতে হবে, নাগরিক হোক বা না হোক, তাই তো। তাইলে ধারা 2 অনুযায়ী কি, নাগরিক বা যে কোনো ব্যক্তি বাংলাদেশের সীমানার মধ্যে কোনো অপরাধমূলক কাজ করলে তার বিচার করা যাবে। ওকে। ধারা 3, নাগরিক দেশের বাইরে এমন কোনো কাজ করলে যা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ আর কি, ঠিক আছে, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এবার 4-এ আসি। 4-এ বলা হচ্ছে ধারা 4 এবং ওই যে কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি অথবা CRPC এর ধারা এই যে 188 কই গেল, দেখাতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না, আপনারা কীভাবে, এই তো পেয়েছি। এই যে আপনার 88, এই তো হচ্ছে ফৌজদারি কার্যবিধি এর ধারা 188, একসাথে পড়তে হবে 4। হ্যাঁ, তাইলে ধারা 4-এর 2টি বিষয় আছে, সেটি হচ্ছে যে নাগরিক দেশের বাইরে অপরাধ করলে বিচার করা যাবে, আর নাগরিক হোক বা না হোক দেশের ভিতরে অথবা বিদেশে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে কোনো অপরাধ করলে বিচার করা যাবে। 4-এর 1 আর 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3-এর ক্ষেত্রে ধারা 3-এর ক্ষেত্রে আমাদের দেশের নাগরিকই হতে হবে, কিন্তু দেশের বাইরে দেশে অপরাধ করলো ওই দেশে সেটা অপরাধ নাই, আমাদের দেশে অপরাধ, সেই ক্ষেত্রে ধারা 3 প্রযোজ্য হবে। আর যদি সে দেশে অপরাধ এই দেশে অপরাধ, তাহলে 4-এর 1 প্রযোজ্য হবে। আর শেষটা তো এই যে নিবন্ধিত বাংলাদেশের ভিতরে, এক কথায় বাংলাদেশের গায়ে যদি আপনি টোকা দেন, সেটা বাংলাদেশের ভিতরে হোক বা বাংলাদেশের সম্পত্তি হোক, তাহলে পারে নাগরিক হোক বা না হোক কিছু যায় আসে না। আর বাকি সব ক্ষেত্রে নাগরিক, মাথায় রাখবেন। বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশে নিবন্ধিত, অর্থাৎ বাংলাদেশ মালিক এরকম কোনো জিনিস, অর্থাৎ বাংলাদেশের সাথে একেবারেই সম্পর্কিত এরকম জিনিসের ক্ষেত্রে নাগরিক হোক বা না হোক, আর অন্যান্য যেসব ক্ষেত্র আছে সেগুলা বাংলাদেশের নাগরিক হতে হবে। 2টি বিষয়, নাগরিক আর নাগরিক হোক বা না হোক। ধন্যবাদ।